শোনা ভাই যাচ্ছে আমাকে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। সরি, আমার নেটটা ডিসকানেক্ট হয়ে গিয়েছিল। যাই হোক, আজকে আমরা যে বিষয় নিয়ে এখানে আলোচনা করব সেটা হলো ক্লাইমেট চেঞ্জের সাথে সাথে উইমেনদের এবং চাইল্ডের উপরে যে হেলথ ইম্প্যাক্টটা সেটা আমরা একটু আজকে জানার চেষ্টা করব। এবং সেই ক্ষেত্রে আমরা আজকে আমাদের এখানে উপস্থিত করেছি আমাদের এই এরকমই একটা প্রজেক্টের সাথে সরাসরি মাঠ পর্যায়ে কাজ করছেন আমাদের ইএসডিওর জনাব তারিশা রহমান। আমরা তার কাছ থেকে শুনবো। এবং আমি একটু তার আগে, তিনি শুরু করার আগে আমি একটু হালকা ব্রিফিং দেই। সেটা হলো, আমরা সবাই জানি যে বাংলাদেশের বিভিন্ন এনজিও কিন্তু বাংলাদেশের বিভিন্ন সেক্টরে কাজ করেন, বিশেষ করে ডেভেলপমেন্ট সেক্টর, এবং সেখানে বিভিন্ন যে ডাইমেনশন থাকে, ক্লাইমেট অথবা জেন্ডার অথবা বিভিন্ন ইস্যু নিয়ে এক একটা প্রজেক্ট, এক একটা মোটিভ হিসাবে তারা কাজ করেন। বর্তমানে আমাদের ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন তারা সাতক্ষীরায় একটা প্রজেক্টে কাজ করছেন, এবং সেটার ডোনার হলো নেদারল্যান্ড ভিত্তিক ইডিএম এনফান্ড ডু মন্ড। তারা তারা ফান্ডিং করছেন। এই প্রজেক্টের মূল উদ্দেশ্য হলো যে ক্লাইমেট চেঞ্জের উপরে উইমেন এবং চিলড্রেনের যে হেলথ ইম্প্যাক্টটা সেটা সেটা আইডেন্টিফাই করা, এবং তাদের তাদের যে মানে নতুন যে আমাদের ক্লাইমেটিক চেঞ্জ চলে আসছে এবং সেটার কারণে যে হেলথ ইম্প্যাক্টটা তাদেরকে সেটা জানানো, ফিল্ড পর্যায়ে গিয়ে তাদেরকে জানানো, তাদেরকে সতর্ক করা, এবং আমাদের ভবিষ্যৎ কি করণীয় সেই বিষয় সম্পর্কে আমরা তাদেরকে অন্যান্য যে স্টেক হোল্ডার আছে এবং তাদের সাথে টাইম টু টাইম কোঅর্ডিনেট করে তাদের সাথে আমরা কি করতে পারি বিশেষ করে আমাদের বেঁচে থাকার জন্য অথবা আমরা ভালোভাবে বেঁচে থাকার জন্য হেলদি, সে বিষয় নিয়ে মূলত এই প্রজেক্টের কাজ। যাই হোক, তারিশা আপু আরো বিস্তারিত বলতে পারবেন। এই প্রজেক্টের সাথে আমার সম্পর্ক শুরু থেকেই, এই প্রজেক্ট শুরু থেকে রান রান হয়েছে। এটা তোমরা আরো পড়বা যখন জানবা যে ডেভেলপমেন্ট, সোশিওলজি অফ ডেভেলপমেন্ট অ্যান্ড আন্ডার ডেভেলপমেন্ট পড়বা, সেখানে আমরা দেখতে পাবো যে যে আমরা প্রজেক্ট ডেভেলপমেন্টের অ্যাপ্রোচটা হলো দুই প্রকার প্রাইমারিলি। সেটা হলো, একটা হলো টপ টু বটম এবং বটম টু টপ। আমরা দেখি অধিকাংশ ক্ষেত্রেই যে আমরা যে প্রোগ্রামগুলো ডিজাইন করি, সে ডিজাইন করার ক্ষেত্রে আমরা দেখি কি যারা ডিসিশন মেকার আছে তারা কিন্তু উপরে বসে তোমার একটা যে কোনো একটা সমস্যা আইডেন্টিফাই করে, দেন তারা তোমার সেখানে বসেই যে কোনো একটা টেকনিক্যাল মেজারমেন্ট নিয়ে তারা ফিল্ড পর্যায়ে সেটা সমাধানের জন্য কাজ করে। এটাকে বলা হয় যে আপার টু লোয়ার অথবা টপ টু বটম যে তোমার অ্যাপ্রোচ সেটা। আবার কিছু কিছু ডেভেলপমেন্ট অ্যাপ্রোচ আছে এটা এমন যে আমরা যাদের সমস্যা বা যে টার্গেট পপুলেশন নিয়ে আমরা কাজ করব, আমরা সরাসরি তাদের কাছে যাব এবং তাদের কাছ থেকে শুনবো যে আসলে আপনাদের কি সমস্যা। প্রথমে আমরা শুনে সমস্যাগুলো আইডেন্টিফাই করব, দেন আমরা কি করব, তাদের কাছ থেকেই আবার সেগুলোর সমাধানের ওয়েগুলো আমরা বের বের করব। যাই হোক, এই প্রজেক্টটা এরকমই একটা প্রজেক্ট যেটা আমরা আমরা শুধু কাজ করছি, প্রথমে আইডেন্টিফাই করছি যে আমরা কি করব, ক্লাইমেট চেঞ্জের ইম্প্যাক্ট নিয়ে কাজ করব এবং উইমেনদের নিয়ে কাজ করব। বিশেষ করে যারা উইমেন ইন রিপ্রোডাক্টিভ এজ, যারা মূলত রিপ্রোডাক্টিভ এজের গ্রুপে আছে, সেটা আমরা জানি যে হয়তোবা 12 থেকে 49 বছর বয়সী, অথবা আমরা আরেকটু যদি বেশি নেই সেই ক্ষেত্রেটা, কিন্তু মিনিমাম যদি আমরা 9 অথবা 12 এখানে যদি নেই এজ গ্রুপ, মানে শুরু আর হলো ওদিকে শেষ হলো আমরা 49 অথবা 50 এরকম হইতে পারে। মূলত এই সকল মানে গ্রুপের, এই এজ গ্রুপের নারীদের হেলথ ইম্প্যাক্ট নিয়ে, যেহেতু তারা হলো রিপ্রোডাক্টিভ এজে আছে, তাদের কাছ থেকে আমাদের নিউ জেনারেশন আসবে। এখন তারা যদি হেলথ প্রবলেমে ভোগে, দেন আলটিমেটলি আমাদের নিউ জেনারেশন তারা কিন্তু হেলথ কমপ্লেক্সিটিস অথবা ডিফিকাল্টিতে ভুগবে। এই কারণে মূলত তাদেরকে নিয়েই আমাদের কাজ করা ছিল এবং সেটা দেখবা। আমি একটু প্রাথমিকভাবে আমি একটু সেইটা আমরা কিভাবে কাজ করেছি সেই বিষয়টা, বা কিভাবে আমরা আইডেন্টিফাই করলাম আর কেনই বা আমরা আমাদের যে তোমার কি বলে আমাদের যে ওয়ার্কিং এনভায়রনমেন্ট যেটা সাতক্ষীরা ডিস্ট্রিক্ট সেটা বেছে নিলাম, সেটি সম্পর্কে আমি একটু হালকা বলার পরে আপু বলবে। দেখো এখানে আমাদের যেটা হলো, আমরা তো বললাম যে প্রাথমিক এটা কিন্তু ছিল কি বটম টু আপ অ্যাপ্রোচ, যে আমরা।
দেখো যেটা আমরা বলছি, যেটা আমরা বললাম যে এটা ছিল আমাদের বটম টু আপ অ্যাপ্রোচ ছিল, এবং সেই ক্ষেত্রে আমরা শুধু দুইটা জিনিস ডিসিশন নিয়েছি, যে আমরা ক্লাইমেটের ইম্প্যাক্ট নিয়ে কাজ করব, আর হলো উইমেনদের নিয়ে কাজ করব। এই দুটো আমরা সিলেক্ট করার পরে দেন আমাদের যেটা ছিল যে ফার্স্টলি আইডেন্টিফাই করা, এরপরে আরো বিষয়গুলো ছিল যে আমরা যেটা করব সেটা হলো স্যালাইনিটি ইন্ট্রুশন, যেটা যে আমাদের যে লবণাক্তের যে সমস্যাগুলা, যেটা কিন্তু আমাদের বর্তমান সময়ে খুবই প্রকট আকারে ধারণ করছে, এবং সামনে আমি সামনে আমাদের যে এটা যে ভবিষ্যৎটা আমাদের জন্য অপেক্ষা করছে সেটা কিন্তু খুবই ভয়াবহ লেভেলের ধারণা, এবং এমনকি ধারণা করা হচ্ছে যে তোমার ঢাকা শহরও এক সময় তোমার তলিয়ে যাবে। যাই হোক, দেখো সেটা সেটার আরেকটা ছিল। এখন আরেকটা ছিল হলো হিট ওয়েভ, এক্সট্রিম হিট ওয়েভ, যেটা আমরা জানি যে অলরেডি আমাদের যে ডিস্টারবেন্স দেখা দিছে, যে ক্লাইমেটিক ইম্প্যাক্টের কারণে আমাদের যে ন্যাচারাল বা নর্মাল যে অ্যাজ ইউজুয়াল যে আমরা জানি যে বৃষ্টিপাত হইতো, অথবা আমাদের যে এটা 6টা ঋতু ছিল। দেখো সেই 6টা ঋতুর কিন্তু নির্দিষ্ট কিছু সময় ছিল এবং নির্দিষ্ট কিছু অ্যাট্রিবিউট ছিল, কিন্তু আমরা দেখি যে এখন কিন্তু আমাদের সেই 6টা ঋতু নাই। তাই না? 6টা ঋতু তাদের স্বমহিমায় কিন্তু সেরকম ভাবে আমরা উদযাপন করতে পারি না। আমাদের যখন আমরা দেখি যে আমরা বলতাম বৈশাখ যখন আসতো, এসো এসো, এসো এসো, বৈশাখ, পয়লা বৈশাখ বা এটা, কিন্তু দেখো ওইটাই যে আমরা পয়লা বৈশাখকে ডেকে নিয়ে আসতাম, সে কিন্তু আসতো কিভাবে? প্রচন্ড ঝড়ে। ঝড়ে সবকিছু আমাদের লন্ডভন্ড করে দিয়ে বৈশাখীর যে ঝড় বা আম কুড়ানোর যে সুখ, যে কবিতাগুলো আমরা পড়েছি, কিন্তু এখন কিন্তু সেই সিনারিওটা নাই। দেখো বৈশাখ কিন্তু চলে গেছে, অথবা চলে যাওয়ার পথে, অথবা যেটা দেখো সেই সময় কিন্তু আমাদের সেরকম ভাবে আমরা দেখি নাই। প্রচন্ড বৈশাখ যখন শুরু হয়েছে, সে সময় কিন্তু আমরা দেখলাম কি প্রচন্ড খরার তাপে যখন আমরা ঘরের বন্দি ছিলাম, বা এই পর্যায়ে। তারপরে দেখো এই যে যে সমস্যাগুলা, সেই সমস্যাগুলার মূল ইম্প্যাক্ট বা কারণ কিন্তু একটাই, সেটা হলো আমাদের ক্লাইমেট চেঞ্জ। আমাদের কিন্তু যে ন্যাচারাল এনভায়রনমেন্ট আছে, যেটা আমাদেরকে একেবারে তোমার কি করতো, যে একটা নর্মাল একটা ডিস্ট্রিবিউশন দিত, নর্মাল একটা ক্লাইমেটিক কন্ডিশন আমাদেরকে প্রোভাইড করতো। বিশেষ করে আমরা বাংলাদেশে কিন্তু আমরা সেই জিনিসটা উপভোগ করতাম, তাই না? যে 6টা ঋতুর দেশ, যেটা আমরা অন্য অন্য দেশে দেখি যে হয়তোবা 2টা ঋতু থাকে, অথবা একটা ঋতুই বছরে বেশিরভাগ সময় থাকে। সেটা কিন্তু আমরা দেখছি যে আমরা মিস করতেছি। যাই হোক, তাহলে এইখান থেকে আমরা দুইটা জিনিস নিলাম, স্যালাইনিটি এবং তোমার হলো হিট ওয়েভ। এখন আমরা একটু দেখার চেষ্টা করেছি, যেহেতু আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে এটা হলো আমাদের নিচ থেকে, যে নিচের লেভেল থেকে আমরা উপরের দিকে ডেভেলপমেন্ট বা পলিসি আমরা মেক করব। সেক্ষেত্রে আমরা প্রথমে আমরা একটু এটাকে জাস্টিফাই করেছি যে আসলে সাতক্ষীরা অঞ্চলের বা স্যালাইনিটি ইন্ট্রুশনটা কেমন, কি বিষয় ছিল। দেখো এইখানে তোমরা ছবি দেখতে পারতেছো কিনা আমি জানি না, আমি আর একটু বড় করি। আহ, এখানে আমি একটু ফিগার আউট করার চেষ্টা করেছি। সেটা হলো যে আমাদের মানে সাতক্ষীরার যে তোমার লবণাক্ততা, আমাদের বিশেষ করে সাতক্ষীরার কথা না বললে আমরা যদি দেখি যে এই যে যে তোমার যে নিচের যে অংশটা আছে, দেখো এইখান থেকে, এই যে এইখান থেকে তোমার যে নিচের পাড়, যেটা তোমার বাংলাদেশের যে অঞ্চলগুলা সরাসরি বঙ্গোপসাগরের সাথে তোমার সম্পৃক্ত, সেই সকল জেলা এবং অঞ্চলগুলা, তারা হলো সবচেয়ে মোস্ট ভালনারেবল এবং এক্সপোজার টু তোমার স্যালাইন ওয়াটার। যেটা সেটার কারণটা কি দেখো, আমাদের প্রতি বছরই এই যে সাতক্ষীরা অঞ্চল, খুলনার এই অঞ্চলটা আমরা যদি একটু খেয়াল করে দেখো, এইখানে এইখানে কিন্তু আমাদের কি প্রতি বছর 7 থেকে 8 মিলিমিটার করে তোমার পানির লেভেলটা বা স্তরটা বেড়ে যাচ্ছে, সমুদ্রের যে স্তর। এটা কিন্তু আমরা ওই যে বিগত ক্লাসগুলোতে আমরা আলোচনা করেছিলাম, যে এটার কারণটা হলো আমাদের সেই মেল্টিং যে পটটা আছে আমাদের, যেখানে অ্যান্টার্কটিকা মহাসাগর, যেখানে তোমার বরফের রিজার্ভেশন আছে, তাই না? বা অরণ্য যে বিষয়গুলো আছে, সেটা কিন্তু আস্তে আস্তে গলে পড়তেছে, এবং সেটা গলার কারণে কি হচ্ছে, লিকুইড যে ওয়াটারটা আছে সেটা কিন্তু সারা বিশ্বে ডিস্ট্রিবিউট হচ্ছে, এবং সেটা মূলত সার্কুলেট হয় আসলে সাগর এবং মহাসাগরে, এবং তারপর কারণেই যে তোমার আসলে সাগর পাড়ের এবং সেখানের যারা হলো তোমার
কি বলে, অধিবাসী তারাই কিন্তু মূলত ভিক্টিমাইজ হয়। এবার দেখো এখানে আমরা যেটা দেখেছি প্রিভিয়াস এরিয়াতে, তোমার বিভিন্ন তোমার গবেষণায় আমরা দেখেছি যে কি সাতক্ষীরার এই অঞ্চলে, খুলনার এই অঞ্চলে, নিম্ন অঞ্চলে তোমার বঙ্গোপসাগরের যেটা তোমার ওয়াটার লেভেল, সেটা কিন্তু 7 থেকে 8 মিলিমিটার করে প্রতি বছরই বাড়ে। তার মানে কি, এটা যদি আমাদের বাড়ে তাহলে আমাদের যে লোয়ার ল্যান্ড আছে সেখানে কিন্তু আমার পানিটা ঢুকে যাবে, তাই না? তারপরে দেখো এইখানে আমাদের দেখো ভোলা বা ওদিকে বরিশালের এইখানে ওদিক দিয়ে তোমার আমরা দেখি 6 থেকে 9 মিলিমিটার করে বাড়তেছে। আর এইখানে কক্সবাজারে দেখো এখানে কিন্তু আরো বেশি, 11 থেকে 20 মিলিমিটার করে তোমার প্রতি বছরই তোমার বাড়তেছে। যার কারণে কি হবে, নিম্ন অঞ্চলগুলা সেগুলা কিন্তু প্লাবিত হচ্ছে। যার ফলে তোমার আমাদের যে কমন যে হ্যাবিটাট অথবা আমাদের যে তোমার স্বাদু পানি এবং তার পাশাপাশি যে তোমার মাটি, যেটা উর্বর মাটি ছিল, আলটিমেটলি সেটার উপরে কিন্তু তোমার ইম্প্যাক্ট আসে। এরপরে দেখো এটা ছিল দুইটা কারণ আমরা আইডেন্টিফাই করছি। একটা হলো তোমার সি লেভেল রাইস, যেটা যে তোমার সমুদ্রে পানিটা উঠে যাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। আরেকটা হলো তোমার স্যালাইন ওয়াটার, যেটা যেটা হলো স্যালাইন ওয়াটার ইউজ করে, যেটা লোকাল বিজনেসম্যান যারা হলো তোমার গলদা চিংড়ি এগুলা তোমার কাল্টিভেট করে তারা। দেখো সেইখানে আমরা একটু স্যাটেলাইট ডাটা নিয়েছি। এই স্যাটেলাইট ডাটাটা কি, দেখো আমরা হলো সাতক্ষীরার প্রতাপনগরের নিয়েছি। এইখানে দেখো আমরা প্রথমে দেখার চেষ্টা করেছি যে স্যাটেলাইট ডেটাটা কি ছিল তোমার। গুগল আর্থের মাধ্যমে আমরা এই ইমেজ গুলা পেয়েছি। সেটা হলো প্রতাপনগর, দেখো 2001 সালের দিকে একটু দেখো, যেটা আমরা উপরের যেটা ভিউ আমরা নিয়ে থাকি, সেখানে আমরা দেখি যে এখানে কিন্তু প্রায় অংশই আমরা দেখতেছি সবুজ, সবুজাভাব, তাই না? 2001 সালের দিকে। তার মানে হলো কি, এইখানে তোমার কি আছে, তোমার গাছ অথবা তোমার যে কোনো একটা তোমার কমন ক্রপ যেটা আমরা বাংলাদেশে চাষ করি, সেরকম যে কোনো প্রোডাক্ট কিন্তু অ্যাজ ইউজুয়াল তোমার এখানে চাষ হইতো। এটা কিন্তু তোমার সেই সিনারিওটা, তাই না? এইখান থেকে আমরা দেখো 10 বছরের আবার একটা চেঞ্জ নিয়ে আসলাম। সেইখানে কিন্তু আমরা এখানে একটু দেখো, তোমরা দেখতে পারতেছো কিনা, যে তোমার হলো এইখানে দেখা যাচ্ছে যে অনেকটা সাদা সাদা। তার মানে হলো কি, এই সকল অঞ্চলগুলা কি নাই, তোমার গাছের আচ্ছাদনটা এখানে নাই। মানে আমরা গাছ সেগুলা বৃক্ষরোপণ বা সেগুলা তোমার সেখান থেকে কি হয়ে গেছে, আমরা সে মানে সবুজ অভাব থেকে আমরা সেটা নিয়েছি। এবার দেখো ফাইনালি 2023 সালের অবস্থাটা একটু দেখো, যে 23 সালে কিন্তু আমাদের সব সাদা হয়ে গেছে, তাই না? তার মানে কি, আমি মাটি থেকে সম্পূর্ণ এই গাছটাকে উপড়ে ফেলে দিয়েছি। এবং এটার মূল কারণটা হলো, এই দেখো এখানে কিন্তু দেখা যাচ্ছে যেটা হলো তোমার সব হলো তোমার ওই মানে কাল্টিভেশন বা তোমার অ্যাগ্রো কাল্টিভেট থেকে তোমার কি হয়েছে, ফিশ কাল্টিভেশনে মুভ করেছে, এবং এগুলো সবই দেখো সেগুলাই দেখা যাচ্ছে। এরপরে যদি আমরা দেখি আরেকটা তোমার ইউনিয়ন, যদি দেখি আনুলিয়ার কথা, দেখো সাতক্ষীরার আরেকটা তোমার ইউনিয়ন আছে, প্রতাপ মানে আশাশুনি উপজেলার। সেখানে দেখো এইখানেও সেম অবস্থা 2001 সালে। এটার কিন্তু অবস্থা দেখো যে এটা একটা সবুজ একটা ভাব, তাই না? সেখানে তোমার মাছ চেঞ্জ হয়ে গেছে 2022 সালের দিকে, দেখো এইখানে পুরা তোমার সাদা আমরা প্লট গুলা দেখছি, তাই না? তার মানে হলো কি, ওই সেই আমরা এগ্রিকালচার থেকে অথবা তোমার ট্রি প্রোডাকশন থেকে আমরা কি করছি, সেখান থেকে ফিশ কাল্টিভেশন করে আমরা যে ন্যাচারাল যেটা তোমার অক্সিজেন ছিল বা সেগুলাকে আলটিমেটলি রিমুভ করে দিয়ে আমরা কিন্তু কি করছি, ফিশ কাল্টিভেট করছি। যদিও এটা আমাদের ইকোনমিক ভ্যালু আছে, কিন্তু আলটিমেটলি সেটা কিন্তু আমাদের যে এনভায়রনমেন্টাল ভ্যালু সেটা কিন্তু আমাদের নাই। পানি থেকে কি আর আমাদের সেই অক্সিজেনটা আসবে যেটা গাছ থেকে আসতো, তাই না? এই যে যে বিষয়গুলা তোমার, এই বিষয়গুলোর কারণে তোমার হলো স্যালাইনিটি, সেই বিষয়গুলা তোমার ওই এই সকল উপকূলীয় অঞ্চলগুলোতে তোমার বৃদ্ধি পেয়েছে। তারপরে দেখো আরো একটা যদি দেখি, যে আমাদের আমরা দেখতেছি রেইনফল রেট অথবা হিট কন্ডিশন, এক্সট্রিম হিট ওয়েভটা কি, যে আমাদের যেটা তোমার ওয়েদারের যেটা তোমার রেইনফল সেটা কমা, এবং অনন্য যে তোমার আর্দ্রতা অথবা সেইগুলার একটা তোমার ডিস্টারবেন্স, সেটাই কিন্তু মূলত আমরা হিট ওয়েভটাকে বুঝি। এবার দেখো এইখানে আমরা একটু দেখেছি প্রিভিয়াস গবেষণাতে, যে 1981 সালে এইখানে তোমার দেখো এটা হলো রেইনফল রেট। এই যে তোমার নীল কার্ভটা তোমরা দেখতেছো, সেটা হলো তোমার বৃষ্টিপাতের সংখ্যা, সেটা তোমার এখানে দেখো মিলিলিটারের হিসাবটা আছে মনে হয় এখানে, যাই হোক। এখানে দেখো 1981 সালে কিন্তু সেটার এই কার্ভ গুলো আমরা দেখি যে তোমার মোস্টলি তোমার 2200-র উপরেই ছিল, তাই না? এবং সেটা আস্তে আস্তে যখন আমরা 2009-11 দিকে দেখতেছি, 2011-তে হয়তো বা তোমার বন্যা হয়েছিল। এরপরে দেখো 11-র পরে কিন্তু সম্পূর্ণ কার্ভটা কি 1600-র নিচে,
তাই না? রেইনফল রেটটা কিন্তু তোমার পুরোটাই কি করছে, তোমার ফল ফল ডাউন করছে, যার ফলে কি হয়েছে, এক্সট্রিম যে ওয়েদার কন্ডিশন সে বিষয়গুলা কিন্তু তোমার আমরা লক্ষ্য করতেছি। যাই হোক, এই হলো তোমার, আমরা আমাদের যে দুইটা বিষয় নিয়ে আমরা কাজ করছি, এরপরে আমাদের যে মেথোডোলজি ছিল, আমরা সেইভাবে কিভাবে কাজ করেছিলাম সেটা আমরা কোন কোন এলাকা নিয়েছি সেটা, যেটা যদিও আমাদের এটা হলো তোমাদের বিষয় না, তারপরও আমরা একটু দেখলাম। এখানে আমরা নিয়েছিলাম হলো হেলথ ইম্প্যাক্ট নিয়ে কাজ করতে গিয়ে আমরা নিয়েছিলাম হলো উইমেন অফ রিপ্রোডাক্টিভ এজ। তাদেরকে আমরা ইন্টারভিউ করছি, পিসিএ করেছি, এবং তাদের স্বামীদেরকেও আমরা জিজ্ঞাসা করছি যে আসলে তারা কি কি সমস্যায় পড়তেছে আর কি। তারপরে যারা তোমার গার্লস ছিল, যারা তোমার 9 থেকে 15 বছর বয়সী, তার পাশাপাশি তারা যে তথ্যগুলা দিয়েছে সেগুলা কিন্তু আমরা ডক্টর এবং যারা হেলথ ওয়ার্কার আছে তাদের কাছ থেকে আমরা ভেরিফাই করে আলটিমেটলি ফাইনালি আমরা প্রডিউস করছি। যাই হোক, এই ছিল মোটামুটি আমার পক্ষ থেকে যতটুকু বলার। আশা করি আমরা এবার আমি একটু তারিশা আপুর কাছে চলে যাব। আমি তারিশা আপু খুবই একজন, মানে খুবই সাফিসিয়েন্ট বা এক্সপার্ট, খুবই মানুষ, উনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন। উনি তোমাদের কাছে পরিচয় দিবেন। ইএসডিও তে ওনার প্রথম চাকরি, এবং এটা মনে হয় ওনার দ্বিতীয় পোস্টিং ছিল। শুরু থেকেই উনি এই প্রজেক্টের সাথে সম্পৃক্ত, এবং সরাসরি এই বিগত প্রায় 6 মাস ধরে আপু, মিনিমাম 6 মাস ধরেই আপু মাঠ পর্যায়ে কাজ করতেছেন, এবং সেখান থেকে তার যে উপলব্ধ বিষয়, যে হেলথ ইম্প্যাক্ট গুলা কি কি বা উইমেনদের কি কি সমস্যা ফেস করে, সে বিষয়গুলা আসলে উনি সরাসরি মাঠ পর্যায় থেকে উনি অবজার্ভ করতেছেন। এই কারণে আমরা উনার যে এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্স থেকে আমরা একটু কিছু শুনবো। আমি আর কথা না বাড়িয়ে আমি সরাসরি আপুর কাছে চলে যাচ্ছি। আপু একটু যদি শুরু করেন। আমি আরেকটু 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 বলি, সেটা হলো এরা হলো সবাই থার্ড ইয়ার ফার্স্ট সেমিস্টারে আর কি। আর হলো এখানে ফোর্থ ইয়ারেরও কেউ কেউ আছেন। ঠিক আছে এই। ধন্যবাদ নোমান ভাই। আসসালামু আলাইকুম সবাইকে। আমি তারিশা রহমান, ইএসডিও তে ফিল্ড অফিসার হিসেবে আছি। এই ক্লাইমেট চেঞ্জ রিলেটেড যে প্রোগ্রামটা চলছে, এটার সাথে আমাদের প্রজেক্টটার নাম হচ্ছে উইমেন অফ রিপ্রোডাক্টিভ এজ অ্যান্ড দেয়ার চিলড্রেন হেলথ ইন দ্য কনটেক্সট অফ ক্লাইমেট চেঞ্জ। তো ভাই আমি ভিডিওটা অফ রাখি আপাতত, কারণ না হয় নেটওয়ার্ক ইস্যু হতে পারে। হ্যাঁ, ওকে। আহ প্রথমত, আহ, আহ, আমি আসলে খুব তাড়াহুড়া করেই স্লাইড গুলো রেডি করলাম। এখন আমি একটু শেয়ার করি স্লাইডটা। ভাই ঠিক আছে? আমরা দেখতে পাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ কিনা বলো। জি স্যার, দেখা জি স্যার, যাচ্ছে। দেখতে পাচ্ছি। তো প্রাথমিকভাবে আমরা আমাদের মেইন থিমটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ। তো ক্লাইমেট চেঞ্জ নিয়ে যখন কাজ করতে আসা, তো সবচেয়ে ভালনারেবল যে গোষ্ঠী, এটা হচ্ছে উইমেন। উইমেনের পাশাপাশি শিশুরাও কিছু আছে, কিন্তু আমরা মূল ফোকাস আমাদের উইমেনের দিকেই থাকবে। আর উইমেনের আরো বেশি যদি বলি যে উইমেন সবচেয়ে কখন নাজুক অবস্থায় থাকে, ওই অবস্থাটা হচ্ছে আহ সে যখন গর্ভাবস্থায় থাকে। তো আর যেহেতু গর্ভাবস্থা, তো গর্ভাবস্থা তো একটা শুধুমাত্র প্রেগনেন্সি যে পিরিয়ড ওইটাই না, ওইটা হচ্ছে একটা মেয়ে যখন যৌবনে পা রাখে, এরপর